আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিরিজ জিতেছে, কিন্তু এই সিরিজ থেকে বেশি লাভবান হয়েছে নিউজিল্যান্ড। কিভাবে জানেন? যেভাবে এর আগে 2021 সালে যখন টি-20 সিরিজ বাংলাদেশ জিতেছিল, সেখান থেকে নিউজিল্যান্ড লাভবান হয়েছিল, ঠিক একইভাবে। কিভাবে সে উত্তরটা দেওয়ার আগে একটা ছোট্ট বিষয় বলে নিই। সেটা হচ্ছে, বাংলাদেশের তো আসলে এই সিরিজে কোনো উপায় ছিল না। কারণটা হচ্ছে, ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে হবে, এখন থেকে প্রত্যেকটা গেম খুব গুরুত্বপূর্ণ। সো বাংলাদেশকে বেস্ট পসিবল রিসোর্সটাকে নিয়েই নামতে হবে। কিন্তু সত্যি কথা বলতে, বাংলাদেশের ক্রিকেট কালচারটা যখন খুব এরকম কোনো সামনের সমীকরণ ছিল না, তখনও কি খুব বেশি ভালো থাকে? তখনও কিন্তু খুব বেশি ভালো থাকে না। সেই জায়গা থেকে উদাহরণটা দিচ্ছি। এই সিরিজ থেকে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় প্রাপ্তির নাম হচ্ছে নিক কেলি, ফক্সক্রফট এবং আরেকটা নাম বলে দেয়, সেটা হচ্ছে মোহাম্মদ আব্বাস। একটু আমার কথাটা মনে রাখেন, আজ থেকে 2-3 বছরের মধ্যে এই তিনজন প্লেয়ার বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হয়ে যাবে এবং সাবকন্টিনেন্টে পরবর্তী সময়ে যেই গ্লোবাল টুর্নামেন্ট আছে না কেন, নিউজিল্যান্ড খুব ভালো পারফর্ম করবে। কেন জানেন? 2021 সালে নিউজিল্যান্ড বাংলাদেশের মাটিতে যে সিরিজটা খেলেছিল, সেই সিরিজটাতেও আপনি যদি চিন্তা করে দেখেন, উইল ইয়াং, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্রা এই প্লেয়ারদেরকে আনকরা প্লেয়ার হিসেবে নিয়ে এসেছিল নিউজিল্যান্ড। পরবর্তী সময়ে এই প্লেয়াররাই কিন্তু বর্তমানে নিউজিল্যান্ডের মেইন স্ট্রিম টিমের রাজত্বটা করছেন। এটা নিউজিল্যান্ড ক্রিকেটের একটা অনেক বড় স্ট্র্যাটেজির জায়গা, যেই স্ট্র্যাটেজিটা আনফর্চুনেটলি আমরা আমাদের সেরা সময় কখনো করতে পারি নাই। আমরা কখনোই, আমাদের সামনে যদি কোনো সমীকরণ থাকে বা নাও থাকে, আমরা কখনো এটা ফলো করি না। দেখেন, একটা কথা বলি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের এই টিমটা যে এসেছে না, এর আগে এই টিমের 5 জন প্লেয়ার ইন্ডিয়া ট্যুর করে গেছে। এর আগে এই টিমের 4 জন প্লেয়ার পাকিস্তান ট্যুর করে গেছে, আলাদা আলাদা। এই কথাটা আমি কেন বললাম জানেন? এই ব্রাঞ্চ অফ প্লেয়ার্স, এই যে 15 জন প্লেয়ার আছে, এই প্লেয়ারদেরকে তারা সাবকন্টিনেন্টাল কন্ডিশনে খেলায়। কেন খেলায় জানেন? যাতে তাদের মেইন স্ট্রিম যে টিমটা আছে, সেই মেইন স্ট্রিম টিমে যখন পরবর্তী সময় সাবকন্টিনেন্টকে কেন্দ্র করে কোনো সিরিজ হবে, যেটা হেভিওয়েট সিরিজ বা গ্লোবাল টুর্নামেন্ট হবে, তখন যাতে এইসব জায়গা থেকে একটা বা দুইটা প্লেয়ার তারা পেতে পারে। তাই ওই প্লেয়ারদেরকে অভ্যস্ত করে, ওই প্লেয়ারদেরকে তারা গ্রুম করে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, যেটা এর আগের বারও যখন বাংলাদেশে তারা সিরিজ খেলতে এসেছিল, তখন তারা উইল ইয়াং, ফিন অ্যালেন, তখন তারা আনকরা ছিলেন, রচিন রবীন্দ্র একেবারে আনকরা ছিলেন, তখন এই টিমটাকে নিয়ে তারা এসেছিল। এবং পরবর্তী সময় এই যে এই সমস্ত কন্ডিশনে তারা হ্যাবিচুয়েটেড হয়েছে, এই সমস্ত কন্ডিশনে তারা খেলেছে, খেলতে খেলতেই তো আলটিমেটলি শেখে, তাই না? ওই ইনভেস্টমেন্টের জায়গাটা, ওই ইনভেস্টমেন্টের কাজটা তারা করে। এর আগেও যদি চিন্তা করে দেখেন, এই যে 15 জন এবার এসেছে, এদের মধ্যে 9 জন ক্রিকেটার গত বছর বাংলাদেশে এ টিমের ট্যুর করে গেছে। কন্ডিশনটা সম্পর্কে তারা খুব ভালো মতো জেনে গেছে, কন্ডিশনটা সম্পর্কে তারা জানে। সো আলটিমেটলি তারা কি করে, একটা বাঞ্চ অফ প্লেয়ার্সদেরকে সাবকন্টিনেন্টাল কন্ডিশন বা তাদের কন্ডিশনের বিরুদ্ধ কন্ডিশনে পাঠায়। আমরা কি করেছি জানেন? আমরা ইভেন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ থাকলেও আমাদের পঞ্চপাণ্ডব একসঙ্গে খেলেছে। আমি বলছিলাম যে যখন বাংলাদেশের ক্রিকেটের সময়টা ভালো ছিল, অপেক্ষাকৃত সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটটাতে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো পারফর্ম করেছে। আমরা কখনোই গ্লোবাল টুর্নামেন্টের জন্য আমরা কখনোই প্লেয়ার প্রডিউস করতে পারিনি। কারণ কি? আমরা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ, মাশরাফি বিন মুর্তজার ক্রিম খেয়েছি, কিন্তু আমরা সেকেন্ড টায়ারের প্লেয়ারদেরকে তৈরি করি নাই, যে সেকেন্ড টায়ারের প্লেয়াররা উড হ্যাভ বিন টেকেন ওভার আফটার 3 to 4 ইয়ার্স। এবং সেটা যে ভ্যাকুয়ামটা বাংলাদেশ ক্রিকেটের হয়েছিল, সেটা এখন পর্যন্ত সেই ভ্যাকুয়ামটা আছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে একদম আমি আপনাকে যদি বলি যে এর আগের সিরিজে যেটা হয়েছে, এই সিরিজে একদম যে নামগুলো আমি আপনাদেরকে বলি, ইভেন লেনক্সের কথা যদি বলি, লেনক্সও ইন্ডিয়ার সঙ্গে খেলেছেন, লেনক্সও এই সিরিজটা খেলেছেন। দেখবেন উইদিন কাপল অফ ইয়ার্স, যখন মিচেল স্যান্টনার খুব বেশি কার্যকরী হয়তো বা থাকবেন না, লেনক্স উইল লিড দ্য অ্যাটাক ফর নিউজিল্যান্ড। এটাই হবে। সো দিজ আর দ্য ওয়েজ, তাই না, যে আপনি এইভাবে করবেন। আবারও বলি, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশের সামনে উপায় ছিল না, বাংলাদেশকে দে হ্যাড টু গো উইথ দ্য বেস্ট পসিবল টিম, অ্যাজ দ্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ইজ কোয়াইট আনসার্টেন ফর নাও ফর বাংলাদেশ। বাট এটা যখন দের ইজ নো ইকুয়েশন, সিচুয়েশন স্টিল রিমেন্স দ্য সেম। ইভেন অস্ট্রেলিয়ার কথা যদি বলেন, যে যেই টিমটা অস্ট্রেলিয়ার বাংলাদেশে খেলে গিয়েছিল, একটা সেকেন্ড বা থার্ড টায়ারের অস্ট্রেলিয়া টিম, আমার মনে আছে মিচেল মার্শ স্টার্টেড ব্যাটিং অ্যাট দ্য টপ অর্ডার ব্যাক দেন। এবং ইভেন বাংলাদেশের সঙ্গে সিরিজটা তো এক্স্যাক্টলি না, তার ইমিডিয়েট আগে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া একটা ট্যুর করেছিল। সো ওই ট্যুর থেকে মূলত প্রথম মিচেল মার্শ টপ অর্ডারে ব্যাটিং করা শুরু করেছিলেন। তার আগে মিচেল মার্শ যত বছরই খেলেছেন, প্রত্যেকটা সময় 6-7 ব্যাটিং করেছেন। বাট এই যে দুইটা সিরিজ অস্ট্রেলিয়া চিন্তা করেছে, লেটস প্রমোট সামওয়ান এলস,
লেটস মেক আওয়ার পাইপলাইন স্ট্রঙ্গার, লেটস মেক সাম ব্যাকআপ প্লেয়ার্স। এবং দ্যাট ইজ ওয়াই অস্ট্রেলিয়া যখন চিন্তা করেছিল যে উই আর ল্যাগ বিহাইন্ড অফ টপ অর্ডার ব্যাটার্স, সো লেটস প্রমোট মিচেল মার্শ ফর 1 or 2 পার্টিকুলার সিরিজ, এবং সেই কাজটাই আলটিমেটলি তারা করেছে। ব্যাক টু ব্যাক 2টা সিরিজে মিচেল মার্শ ব্যাটেড অ্যাট নাম্বার 3, এবং দেন আফটার দ্যাট মিচেল মার্শ বিকেম দ্য প্রমিনেন্ট পার্ট অফ দ্য অস্ট্রেলিয়ান সাইড অ্যাট দ্য টপ অর্ডার। এবং জাস্ট ইমিডিয়েট আফটার দ্যাট ইন 2023 অস্ট্রেলিয়া বিকেম দ্য চ্যাম্পিয়ন। মিচেল মার্শ তখন ওই টুর্নামেন্টটাতেও কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে তিনি ভালো করেছিলেন এবং তার সেই জায়গাটা ছিল। সো সব কিছু মিলিয়ে দ্যাট ওয়াজ দ্য থিং। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে দিস ইজ দ্য ক্রিকেট কালচার উই শুড অলসো ব্রিং। হ্যাঁ, ডেফিনেটলি রাইট নাও আমরা একটু মাইনকাচিপায় পড়া আছে, যে মাইনকাচিপায় পড়া থাকার কারণে হয়তোবা উই ডু নট হ্যাভ দ্য লাক্সারি টু বিল্ড দ্য ব্যাকআপ প্লেয়ার্স মাচ স্ট্রঙ্গার, বাট উই হ্যাভ দ্য অপশন অ্যাট T20 রাইট নাও। আমাদের সেই অপশনটা আছে ফর T20 ক্রিকেট। ডেফিনেটলি আমাদের পরবর্তী সময়ে কন্ডিশনটা কোন কন্ডিশনে খেলা হবে, T20 ওয়ার্ল্ড কাপ, সেই কন্ডিশনে কোন টাইপের প্লেয়ার দে ক্যান পারফর্ম ওয়েল, এবং আরেকটা বিষয় যে প্রত্যেকটা পজিশনের জন্য ব্যাকআপ স্ট্রেংথ ঠিক রাখার জন্য উই নিড টু কাম ফরওয়ার্ড উইথ সাম ডিফারেন্ট প্ল্যান্স। ডেফিনেটলি ইটস রিয়েলি আ পজিটিভ সাইন যে উই হ্যাভ সিন রিপন মন্ডল, সাকলাইন, দে হ্যাভ বিন কলড আপ ফর দ্য ন্যাশনাল টিম, এবং স্টিল আই এম ওয়েটিং আ কল ফর আলিস আল ইসলাম। আমার কাছে মনে হয় যে হি ডেসপারেটলি নিডস টু বি ইন দ্য ন্যাশনাল সাইড ফর T20 ক্রিকেট। আমি জানি না রাইট নাও তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং তার ইনজুরি ম্যানেজমেন্টটা কেমন চলছে। ডেফিনেটলি হি ইজ অন দ্য রাডার অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং যখনই হয়তো সুযোগটা পাওয়া যাবে, যখনই মেডিকেল উইং থেকে সার্টিফিকেটটা পাওয়া যাবে যে আলিস আল ইসলাম ইজ আলিস আল ইসলাম ইজ ভেরি মাচ এলিজিবল টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং তিনি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য অ্যাভেলেবল হতে পারেন, তখনই আমার মনে হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিমের সিলেক্টররা দে আর ভেরি মাচ নলেজেবল এনাফ টু গিভ আ কল টু আলিস আল ইসলাম। সো এটা আমার কাছে মনে হয় যে এই বিষয়টা ঘটবে। বাংলাদেশের এই কালচারের পরিবর্তন হওয়াটা আসলে খুব জরুরি। একটা বাঞ্চ অফ নিউ সিলেক্টরস যারা আধুনিক চিন্তাভাবনা, আধুনিক মন মানসিকতা সম্পন্ন হবে বলে আমার বিশ্বাস। স্টিল আমি জানি না, কারণ এই সিলেকশন প্যানেলের সত্যি কথা বলতে নাইম ইসলাম বা নাদিফ চৌধুরী, তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কখনো ওইভাবে কথাবার্তা হয়নি। সো আমি তাদের মানসিকতার জায়গাটা আই ডু নট নো অ্যাবাউট দ্যাট। বাট সুমন ভাইকে যেহেতু অনেকদিন ধরেই চিনি, সুমন ভাই এরকম আউট অফ দ্য বক্স চিন্তা অনেক সময় করতে পছন্দ করেন। উই হ্যাভ কমেন্টেটেড টুগেদার অলসো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার কাছে মনে হয় যে আই বিলিভ যে নিউ জেনারেশন অফ সিলেক্টার্স দে উইল থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে, যেটা নাদিফ চৌধুরী বা নাইম ইসলাম তারা যখন যুক্ত হয়েছেন। আবারও বলি, যদিও আমার সাথে এখন পর্যন্ত তাদের কোনোদিন কথা হয়নি, বাট আই রিয়েলি হোপ যে ফ্রেশ ব্লাড, ইয়াং ব্লাড, এডুকেটেড, নলেজেবল, যারা হয়তো বা মডার্ন ডে ক্রিকেটটা সম্পর্কে জানেন, এবং দে উইল মেক সার্টেন প্ল্যান্স উইচ উইল বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ ক্রিকেট। আই হোপ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই লিখে পাঠাবেন।